গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ৮। সন্ধ্যের পর দরজায় টোকা পড়ল। সাড়া দিতেই লুইজি এলো ঘরে। তার হাতে একটা সুটকেস। এটা কি? তোমার জিনিসপত্র সবই নতুন কেনা হয়েছে। গোপীনাথ অবাক হলো। এরা তার পেছনে যথেষ্ট খরচ করছে, পরে সুদে আসলে তুলবে বোধ হয়। লুইজি সুটকেসটা বিছানায় রেখে ডালা খুলে দিয়ে বলল, দেখে নাও, পাজামা স্যুট থেকে শুরু করে সব আছে, শেভিং সেট, কোলন, সবকিছু। ধন্যবাদ। রুমিং হাউসে আমার অনুপস্থিতি কি ধরা পড়েছে? যতদূর জানি এখনো কেউ টের পায়নি। ল্যান্ডিং এর পাহারা বদল হয়েছে, তবে বেশিক্ষণ আর নয় টের পেল বলে। আজকাল পেশাদার গুন্ডারা এত অসাবধানী হয় জানা ছিল না। লুইজি একটু হাসল, বলল, আমাদের চালিকাটা এতই ছোট আর সাধারণ যে ওরা এরকম ঘটতে পারে বলে ভাবতেই পারেনি। বাই দা বাই, তুমি কি বেনিভিনুটিকে চিনো? কে বেনিভিনুটি? তোমাকে যে পাহারা দিচ্ছিল তাদের একজন। সে আসলে কে? বেনিভিনুটি একসময় দুর্দান্ত বক্সার ছিল। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাইজ ফাইটিংয়েও কাঁপিয়ে দিয়েছিল। বক্সিং? ও হ্যাঁ, নামটা শুনেছি বটে। আমি ওর খুব ফ্যান। দুঃখের বিষয়, বেনিভিনুটি এখন একজন মাফিয়া ডনের হয়ে গুন্ডামি করে বেড়ায়। প্রতিভার কি অপচয়! গুন্ডামি করে কেন? কপাল, রোমের একটা নাইট ক্লাবে মারপিট করে একটা লোককে খুন করে বসেছিল। জেল তো হতোই, ফাঁসিও হতে পারত। সে সময় বেনভেনুটি ডনের কাছে আশ্রয় নেয়। বক্সিং আর পারত না, তবে গুন্ডামিটাই এখন আর রুজি রোজগার। তুমি কি ওর খুব ভক্ত? লুইজি হাসল। আমিও বক্সার। যে কোনো বক্সারই জানে বেনভেনুটির মধ্যে কি সাংঘাতিক সম্ভাবনা ছিল। আমাদের স্বপ্নের মানুষ। তোমার সৌভাগ্য যে ওরকম একটা লোক তোমায় পাহারা দিচ্ছিল। বেনিভিনুটি কার হয়ে কাজ করছিল জানো? না, তবে ও ভিকিস মবের লোক নয়। তাহলে কি সাক্কির? হলেও হতে পারে। লুইজি, আমি অনেক কিছুই জানি না, একটা কথা জিজ্ঞেস করব? করো। সকালে আমাকে একজন বাঙালি উদ্ধার করে, সে কে? লুইজি অবাক হয়ে বলে, ও তো দাতা। দাতা? হ্যাঁ, ওই তো দাতা, আমাদের বস। শুভ্র আর মৈত্রী এয়ারপোর্ট ফটকের বাইরে দাঁড়িয়ে আছে। আজ রোজমারি সিঙ্গাপুর থেকে ফিরবে। রোজমারি প্রায় সিঙ্গাপুরে যায়, ওর কোনো এক বোন থাকে। তার স্বামী আন্তর্জাতিক কোম্পানির কর্মকর্তা, বোন ওই কোম্পানির এক্সিকিউটিভ। সিঙ্গাপুরে রোজমারির কিছু কেনাকাটাও থাকে। মাসে বা ২ মাসে একবার কয়েকদিনের জন্য তার সিঙ্গাপুর যাওয়া চাই। শুভ বলছিল, আচ্ছা, রোজমারি দুনিয়ার সব বড় শহরে যায়, তবু সিঙ্গাপুর ওর এত প্রিয় কেন বলো তো? মৈত্রী বলল, কে জানে বাবা, আমার তো মনে হয় ওর বোনের বাচ্চাকে বোধহয় ভালোবাসে। নিজের তো নেই, তাই ঘন ঘন বোনের কাছে যায়। যা, এটা কোনো কারণ হতে পারে না। একটা বাচ্চাকে ভালোবাসে বলে ২ দিন পর পর ১ টাকা গচ্ছা দিয়ে এতদূর যায় কখনো? সিঙ্গাপুর কি আর এমন দূর? আর টাকাটা আমাদের হিসাবে অনেক হলেও রোজমারির কাছে কিছুই নয়। ওর বোন বউটাকে খুব ভালোবাসে রোজমারি। গতবার ক্রিসমাসে এসেছিল, কি ফুটফুটে দেখতে, খুব চটকারে ইচ্ছে করছিল। আমার মনে হয় বাচ্চা ছাড়া অন্য কারণ আছে। আছেই তো মার্কেটিং। সিঙ্গাপুর থেকে কত কি নিয়ে আসছে প্রতি মাসে। শুভ একটু গম্ভীর হয়ে বলল, দেখো মৈত্রী, রোজমেরির অনেক টাকা, কিন্তু কখনো বেহিসাবি নয়। রোজমেরি কখনো কোনো ফ্যান্সি সেন্টিমেন্টের জন্য টাকার অপচয় করবে না। আমি রোজমেরিকে কৃপণ বলছি না, কিন্তু ভীষণ হিসেবি। তোমারও তো মাথা ঘামানোর দরকার কি? তুমি তো আর গোয়েন্দা নও।
বেশ করে সিঙ্গাপুরে যায়। এর পরের বার আমাকেও নেবে বলেছে। তাই বলো, সেই জন্যই রোজমারির পক্ষ দিচ্ছ, কিন্তু কথাটা একটু ভেবে দেখো। সুমিত্র চুপ করে থেকে হঠাৎ স্বভক্তির মতো করে বলে, ভাগ্যিস তুমি বক্কেশ্বরের কথা জানো না। মৈত্রী ভ্রু কুঁচকে বলল, বক্কেশ্বর সেটা আবার কি? একটা বেটে মতো লোক, বেশ ফর্সা টাইপ, চেহারা, খুব স্মার্ট। সে আবার কি? সেই বক্কেশ্বর। তার মানে? সুমিত্রও না হেসে বলল, গত 4বার লোকটাকে লক্ষ্য করেছি। কোথায় লক্ষ্য করেছ? শুভ বলল, আমার ভিতরে মনে হয় একজন ন্যাচারাল গোয়েন্দা আছে। লক্ষ্য করা এবং ডিডিউস করা আমার ভীষণ পাস্টাই। থাক, আর নিজের সম্পর্কে অত সার্টিফিকেট দিতে হবে না। লোকটা কে? তার আমি কি জানি? এই যে বললে বক্কেশ্বর। ও, নামটা আমি দিয়েছি। কেন যে লোকটাকে দেখলে আমার বক্কেশ্বর নামটা মনে আসে? লোকটাকে নিয়ে ভাবছো কেন? ভাবছি কে বলল? আমি ভাবছি রোজমালিকে নিয়ে। তাহলে বক্কেশ্বর বক্কেশ্বর পড়ছো কেন? গত 4 মাসে রোজমারি যতবার সিঙ্গাপুরে গেছে ততবার একই ফ্লাইটে বক্কেশ্বরও গেছে। মৈত্রী প্রথমটা একটু অবাক হলেও সামলে নিয়ে হাসল। সে বাস্তব বুদ্ধি সম্পন্ন মেয়ে। বলল, গত 4 মাসে রোজমারি সিঙ্গাপুর গেছে মোট 3 বার। 3বার? পাক্কা হিসাব। 4 মাসে 3বার সিঙ্গাপুর যাওয়াটা বড় কথা নয়। সিঙ্গাপুরে আরো অনেকে আরো বেশি ঘন ঘন যায়। অনেকের বিজনেস ইন্টারেস্ট আছে। আমাদের এক কাকু আছেন, যিনি প্রতি সপ্তাহে হংকং যান। বুঝেছো? হ্যাঁ, এটা আমার মাথায় খেলেনি। সুতরাং তোমার গোয়েন্দাগিরিটা চলে গেল। তুমি বলছো বকেশ্বর খুব ঘন ঘন সিঙ্গাপুর যায় এবং গত 4বার রোজমারির সঙ্গে তার সিঙ্গাপুর যাওয়াটা কোনো সন্দেহজনক ঘটনা নয়? ঠিক তাই, কিন্তু তবু আমি লোকটাকে দেখতে চাই। শুভজনা খুব লজ্জিত হয়ে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, আশাটাও তাই। তার মানে? লোকটা শুধু যায় না, আসেও। একই ফ্লাইটে? অবশ্যই। মৈত্রেয়ী শুভর দিকে চেয়ে বলল। ইউ মাস্ট বি কিডিং। শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে করুণ মুখ করে বলল, আমার দুঃখটা কি জানো? কি? তোমারও দুখানা ট্যাব ড্যাবে চোখ আছে, সে দুটোকে মাস্কারা, কাজল ইত্যাদি দিয়ে সেবাও কম দাও না, কিন্তু সে দুটোর আসল কাজটাই কেন এত ফাঁক থাকে? তুমি শুধু ফাজিলি নও, অসভ্য। সাজগোজ নিয়ে কথা বলা এটিকেট নয়। শুভ নিপাট ভালো মানুষের মতো বলল, সাজতে কেউ বারণ করেনি। বারণ করলেই বা শুনছে কে? আমি বলছি, ইন্দ্রিয় সকলের সদ্ব্যবহার করা উচিত। চোখ শুধু কটাক্ষ করার জন্য তো নয়, পর্যবেক্ষণও তার একটা কাজ। আহা, আমি বুঝি তোমার চেয়ে কম অবজার্ভ করি। তুমি তো বরং গত শুক্রবার রাস্তা বেরোনোর সময় স্কুটারের সঙ্গে ধাক্কা খেয়েছিলে। আচ্ছা, লেট আস মেক পিস। কথা হলো, গত 4বার রোজমেরির ফ্লাইটে আমি লোকটাকে যেতে এবং আসতে দেখেছি। রোজমেরির সঙ্গে লোকটার আলাপ নেই, কেউ কাউকে চেনে বলেও মনে হয় না। না, একটু ভুল হলো। রোজমেরি চেনে বলে মনে হয় না, কিন্তু লোকটা সম্পর্কে আমি শিওর নই। রহস্য পুষে না রেখে রোজমারিকে জিজ্ঞেস করলেই তো পারো। অবাক হয়ে শুভ বলল, কেন জিজ্ঞেস করব? কিছু তো ঘটেনি, জাস্ট কোইন্সিডেন্স। কিছুই যদি ঘটেনি তাহলে মাথা ঘামাচ্ছ কেন? দুটো কারণে। রোজমেরিকে সম্প্রতি ভুল জন্মদিনে লাল গোলাপ পাঠানো এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ের আচমকা গুরুত্ব বৃদ্ধি। আমার মনে হয় ম্যাডাম রোজমারির আর একটু সতর্ক হওয়ার সময় এসে গেছে। রোজমারিকে নিয়ে অত চিন্তা করতে হবে না। উনি নিজের দেখভাল ভালোই করতে পারেন। শুভ একটু চুপ করে থেকে মৈত্রীর দিকে চেয়ে বলল, তোমার কি সত্যিই তাই মনে হয়? মৈত্রী একটু বিরক্ত হয়ে বলল, এই তো বলছো তেমন ঘটনা কিছু ঘটেনি।
বলে রোজমারিকে কিছু বলনি, আবার বলছো রোজমারির সতর্ক হওয়া দরকার। শুভ কৃত্রিম দুঃখের সঙ্গে বলল, আমার দোষ কি জানো? কাউকে কিছু ঠিকভাবে বুঝিয়ে বলতে পারলাম না। সেই জন্যই না বিদিশা কোনোদিন আমার ভালোবাসা টের পেল না। বিয়ে করে বসলো একজন ফ্লাইট লেফটেন্যান্টকে। মৈত্রী হেসে ফেলে বলল, আর ইয়ার্কি করতে হবে না, বিদেশির গল্পটা পুরা গুল। শুভ মাথা নেড়ে বলল, কুল? বলো কি? আমার আজও তার জন্য কি ভীষণ কষ্ট হয়, অথচ সে তো অপ্রাপ্য ছিল না। শুধু একটু বুঝিয়ে বললেই হতো। মৈত্রেয়ী বলল, আমি বিদিশা নই, বুঝতে পারি। কি বুঝতে পারো? তুমি একটু বোকা আর একটু পাগল। যা বলছিলে বলো। শুনবে? বোরিং নয় তো? বোরিং হবে কেন? এ তো রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প। গল্প হবে কেন? একটা হাইপোথেসিস বলতে পারো, বেসড অন সলিড ফ্যাক্টস। কিন্তু ফ্যাক্টগুলো এলোমেলো, কেউ ঠিক। তাও ঠিক, প্রথম অবস্থায় প্যাটার্নটা বোঝা যায় না। তবে আমার মনে হচ্ছে রোজমারি ইজ বিং টেইড এভরিহোয়ার। রোজমেরকে ফলো করে কি হবে? সেই জন্যই তো সিঙ্গাপুর যাওয়ার একটা ব্যাখ্যা খুঁজছিলাম। রোজমেরি একটা বাচ্চাকে আদর করতে প্রায় সিঙ্গাপুরে যাচ্ছে, আর একটা লোক কাজকর্ম ফেলে এক গাড়ি টাকা খরচ করে তাকে ফলো করছে। এটা আমার কাছে বাড়াবাড়ি ঠেকছে। বারবারই তো। লোকটা মোটেও রোজমারিকে ফলো করছে না, সে যাচ্ছে নিজের কাজে, তোমার উর্বর মাথা বাকিটা বানিয়ে নিচ্ছে। শুভ চিন্তিতভাবে চেয়ে রইল মৈত্রেয়ীর মুখের দিকে। তারপর বলল, সে যাই হোক, আজ রোজমারির সঙ্গে তার গাড়িতে তুমিই যাবে। আমি মোটর বাইক এনেছি। হ্যাঁ, সেটাও তোমাকে জিজ্ঞেস করা হয়নি। মোটর বাইক এনেছো কেন? আমি বকেশ্বরকে ফলো করব। মৈত্রেয়ী চোখ বড় বড় করে বলল, বলো কি? তোমার কি দরকার লোকটাকে ফলো করার? কারণ আছে। আই ওয়ান্ট টু নো। শোনো শুভ, মোটর বাইক তুমি সবে কিনেছ, এখনো হাত সেট হয়নি, পাগলামি করো না। তুমি কি জানো, নলেজ জিনিসটা মানুষের মস্ত বড় হাতিয়ার। এটাকে নলেজ বলে না শুভ, বড়জোর ইনফরমেশন বলা যায়। ইনফরমেশন ও নলেজ, তবে ছোট মাপের, এই যা। বাড়াবাড়ি করো না শুভ, পুলিশের কাছে বলে দিলে তারাই হয়তো লোকটার খোঁজ করবে। পুলিশ ইন্টারেস্ট কেন নিবে? লোকটা তো এখনো কোনো ক্রাইম করেনি। এমনকি একমাত্র রোজমারির পিছু পিছু সিঙ্গাপুর যাওয়া আসা ছাড়া বিশেষ কোনো সন্দেহজনক কাজও করেনি। ওহ, তোমার সঙ্গে কিছুতেই পারা যায় না। শুভ একটু হাসল। রোজমেরি আমার বস, তার নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমার নয়। কিন্তু রহস্যের গন্ধ পেলে আমি কেন যেন একটু চনমনে হয়ে উঠি। ছেলেবেলা থেকে ডিটেকটিভ বই আর থ্রিলার পড়ে পড়েই বোধহয় এরকমটা হয়েছে। বুঝেছি। এখন খোঁজ নাও, ফ্লাইট এত দেরি করছে কেন? ল্যান্ড করার শিডিউল টাইম তো ঘন্টাখানিক আগে পেরিয়ে গেছে। আধ ঘন্টা তো লেট ছিল, ও হয়তো আর একটু বেড়েছে। ব্যস্ত হওয়ার কিছু নেই। ফ্লাইট আবার ফ্লাইট যখন আবার আসবে, আমাদের কাজ হলো অপেক্ষা করা। তাহলে চলো গাড়িতে গিয়ে বসি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। এরা কেন যে লাউঞ্জে আমাদের ঢুকতে দেয় না? এদেশের প্রশাসন খুবই নির্ভর। সিকিউরিটির অজুহাতে আজকাল ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু আদতে সিকিউরিটি ব্যাপারটায় হাজার ফুটো। তুমি কি বিশ্বাস করবে যে ইচ্ছে করলে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যে কোনো প্লেন হাইজ্যাক করতে পারি, কিংবা পারি যে কোনো প্লেনে এক্সপ্লোসিভ লোড করে দিতে। থাক বাবা, তোমাকে আর ওসব পারতে হবে না। তবে কথাটা হয়তো মিথ্যে বলনি। পাবলিকের লাউঞ্জে ঢুকতে না দিয়ে খুব একটা কাজের কাজ কিছু হয়নি। তারা ফিরে এসে পার্কিং লটে রাখা গাড়িতে এসে বসলো। স্টিয়ারিংয়ে অতি বিশ্বস্ত শিবচরণ গম্ভীর, মিতবাক। শ্রীচরণ খুবই ঠান্ডা মনের মানুষ। এরকম কর্তব্যপরায়ণ ও প্রভুভক্ত লোক বিশেষ দেখা যায় না। স্টিয়ারিংয়ের পিছনে বসে সে একখানা নাম কিতাব পড়ছে। বইখানা মজার। ওতে কেবল একটা বীজমন্ত্র পরপর ছাপা আছে। বইটা পড়ে যাওয়া মানেই জপ করে যাওয়া। শিবচরণ অবসর পেলেই বইখানা
খুলে বসে যায়। সুভার মৈত্রী যখন গাড়িতে বসল তখন একবার ঘাড় ঘুরিয়ে তাদের দেখে নিল শিবশরণ। কোনো প্রশ্ন করল না, প্লেন দেরি কেন তা নিয়ে উদ্বেগ দেখালো না, নামবই পড়ে যেতে লাগলো শুধু। মৈত্রী বলল, শুভ, তোমার বকেশ্বর কি পাজি লোক? কে জানে, তবে সন্দেহজনক। সত্যি পিছু নেবে নাকি? প্রয়োজন হলে, যদি দেখি ওকে নিতে কোনো গাড়ি এসেছে তাহলে ফলো করব না, গাড়ির নম্বরটা টুকে নিব, পরে ট্রেস করা যাবে। ট্যাক্সি নিলে? অবশ্যই পিছু নিব, কিন্তু তার আগে রোজমেরিকে একবার জিজ্ঞেস করে নেওয়া ভালো, লোকটাকে সে চেনে কিনা। করেছি। করেছ? কবে? এর আগের বার জিজ্ঞেস করেছিলাম এরকম ডিসক্রিপশনের কোনো লোককে সে চেনে কিনা। রোজমেরি আকাশ থেকে পড়ল। তুমি কি একটু টেনশন করছো আমি লোকটার পেছু নেব বলে? মৈত্রী বলল, হ্যাঁ, রিস্ক নেওয়ার দরকারটা কি বুঝতে পারছি না। এসব পরে বোঝা যাবে। হঠাৎ শিবশরণ মুখ ঘুরিয়ে বলল, হাওয়াই জাহাজে নামছে। মৈত্রী সুহ ব্যস্ত হলো না, তারা জানে প্লেন নামলেও কাস্টমস, ইমিগ্রেশন ইত্যাদিতে আধা ঘন্টা 40 মিনিট কম করেও লাগবে। ধীরসুস্থে নেমে তারা যখন টার্মিনালের বাইরে দাঁড়ালো তখন খাড়া দুপুর। বাড়ি থেকে দেখা যাচ্ছিল সিঙ্গাপুর ফ্লাইটের যাত্রীরা ইমিগ্রেশনে জড়ো হচ্ছে, তবে এত দূর থেকে কাউকে চেনা যাচ্ছে না। হঠাৎ শুভ হল, মৈত্রী, ওই যে বকেশ্বর। মৈত্রী চমকে উঠে বলল, কোথায়? আসছে, ওর কোনো মালপত্র নেই, শুধু ছোট একটা ব্যাগ। ও আগে বেরিয়ে যাবে, তুমি রোজমারির জন্য থাকো। দাঁড়াও দাঁড়াও, রোজমেরি তোমাকে খুঁজবে যে। 3টা বড় বড় সুটকেস আছে, কে টানবে বাবা? পোর্টার আছে, আমার সময় হবে না আজ। টার্মিনালের গেট দিয়ে যে লোকটা বেরিয়ে এলো সে একটু বেটে, সন্দেহ নেই, কিন্তু ফর্সা টকটকে গায়ের রং, চুলগুলো একটু লালচে, মোটা লালচে গোফ, চোখে মুখে বুদ্ধির দৃপ্তি আছে। ঝকঝকে 30-32 বছরের যুবক, পরনে জিন্স ও মেরুন রঙের টি শার্ট। লোকটা বেরিয়ে আসার পথে প্রিপেইড ট্যাক্সি বুথে নেমে ট্যাক্সি বুক করল। শুভ বলল, সরি মৈত্রী, আমাকে যেতেই হচ্ছে। ওয়াইল্ড গুড চেস। ব্যাপারটা বোধহয় ততটা কোইন্সিডেন্স নয়। এনিওয়ে, গুড বাই। তো রোজমারিকে কি বলবো? সত্যি কথাই বলো, শি উইল আন্ডারস্ট্যান্ড। শুভ এরকম দৌড়ে গিয়ে তার মোটর বাইকে চেপে বসলো, হেলমেট মাথায় বসিয়ে বাইক স্টার্ট দিল। ওদিকে বকেশ্বর ট্যাক্সির লাইন ধরে গিয়ে উদ্দৃষ্ট গাড়িটার কাছে পৌঁছে গেল। বেশ ধীর সুস্থির, হাফ হাফ। মৈত্রী ভাবল, এত হ্যান্ডসাম একটা লোক কি খুব খারাপ লোক হতে পারে? ট্যাক্সিটা ছাড়ল। 20 গজ পেছনে শুভর বাইক। শুভ একবার বা হাতটা তুলে তাকে একটা অস্পষ্ট সংকেত জানিয়ে চলে গেল। হাই মৈত্রী, শুভ কোথায়? মৈত্রী চমকে উঠল। কলকাতার রাস্তার মধ্য প্রহরে একটা ট্যাক্সিকে অনুসরণ করা যে কত কঠিন তা বুঝতে একটুও দেরি হলো না শুভ। কলকাতার রাস্তায় শয়ে শয়ে ট্যাক্সি, তার মধ্যে কেবল একটিকে লক্ষ্য রাখা যে কত কঠিন, শুধু নম্বর প্লেটটা ভরসা। তারপর মোটর বাইক চালানোর অভিজ্ঞতা শুভর খুব দীর্ঘ নয়। তাকে পেরিয়ে বহু ট্যাক্সি, গাড়ি এবং অটোরিকশাও ট্যাক্সিটাকে আড়ালে ফেলে দিয়েছে। শুভ তবু প্রাণপণ করছিল, ভিআইপি রোডের যদি এই অবস্থা হয় তাহলে শহরের ভেতরকার গিঞ্জি রাস্তা বা গলিঘুজিতে ঢুকলে কি হবে। উল্টোডাঙ্গার মোড় অবধি অবশ্য ট্যাক্সিটাকে শেষ পর্যন্ত নজরে রাখতে পারল শুভ। তারপর থেকে শুরু হলো ভজঘট্ট, হাজারো গাড়ি, হাজারো বাইক আর স্কুটারের জঙ্গলে দিশেহারা শুভ যে কতবার দুর্ঘটনা থেকে বরাজ্জরে বেঁচে গেল তার হিসেব নেই। বার কয়েক রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ল সে। ট্যাক্সিটা অবধারিতভাবে মানিকতলার মোড়ের দিকেই চলছে। মোড়গুলোকেই ভয়, কোন দিকে বাঁক নিবে কে জানে, তাই বেশ কাছাকাছি থাকতে হচ্ছিল তাকে। লক্ষ্য করল লোকটা একবারও পিছনে ফিরে তাকালো না,
বেশ আয়েশ করে বসে রইল। মানিকতলা ছাড়িয়ে বিবেকানন্দ রোড, তারপর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের খাঁচাকল, তারপর ডান ধারে মোড় নিয়ে সোজা এসে থামল পোদ্দার বিল্ডিংয়ের কাছ বরাবর। ট্যাক্সি থামল। অলস ভঙ্গিতে নেমে ফুটপাতে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে যেন চারদিকটা খুব মেপে ঝুঁকে দেখল। ফ্রিটিক্যালায় শুভ বাইকটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে লক করল। তারপর ধীর কদমে লোকটার 10 হাত দূরে গিয়ে দাঁড়ালো। বকেশ্বর এখন কোন দিকে যায় সেইটাই সমস্যা। বকেশ্বর তার দিকে তাকালো না, সোজা হেঁটে যেতে লাগলো ব্রেন্টিক স্ট্রিটের দিকে। ডান দিকে মোড় ফিরল, হাঁটতে লাগলো। দুলকি চাল, কোনো তাড়া নেই। মিনিট পাঁচেক ভিড়ের রাস্তায় ডানধার ঘেঁষে হাঁটবার পর আচমকাই ডানধারে একটা প্রকাণ্ড বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। একটু দ্বিধার মধ্যে পড়ে গেল শুভ। সেও কি ঢুকবে? কাজটা উচিত হবে কি? অবশ্যই এই অঞ্চলের বাড়িগুলোর ভেতরে অসংখ্য অফিস, গুদাম এবং দোকান রয়েছে। ঢুকলেও কেউ কিছু সন্দেহ করবে না, সুতরাং দ্বিধার ভাবটা ঝেড়ে ফেলে শুভও ঢুকল। কিন্তু ওই সামান্য দ্বিধার কালক্ষেপেই সব গণ্ডগোল করে দিল। বাড়ির ভেতরে ঘিঞ্জি সব দোকান, আড়ত এবং ঠিক ঠিক ভিড়। দিশেহারা পরিস্থিতি। সে ভিড়ের মধ্যে বিদেশিয়া হয়ে খানিকক্ষণ ঘোরাফেরা করল। ডানধারে একটা সরু সিঁড়ি পেরিয়ে সেটা বেয়ে উপরে উঠল সে। উপরেও হাজার রকমের ব্যবসা বাণিজ্যের আয়োজন। সর্বত্রই মানুষ আর মানুষ। কোথাও বকেশ্বরকে দেখা গেল না। প্রায় 40 মিনিট ঘোরাঘুরি করার পর হতাশ হয়ে নেমে এলো সে। একজন দোকানদারকে জিজ্ঞেস করে বাড়িটার নম্বর টুকে নিল সে, যদিও বুঝতে পারল নম্বর নিয়ে কোনো লাভ নেই। এই বিশাল বাড়িতে অচেনা একটা লোককে খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার। হতাশ হয়ে বেরিয়ে এসে সে হাঁটতে হাঁটতে মোটর বাইকের কাছে ফিরে এলো। ভাগ্য ভালো, ইতিমধ্যে মোটর বাইকটা চুরি হয়ে যায়নি। নতুন কেনা মোটর বাইকটা নিয়ে সর্বদাই তার একটা দুশ্চিন্তা থাকে। যখন অফিসে ফিরে এলো শুভ, তখন 3টে বেজে গেছে। তাকে দেখে মৈত্রী চোখ বড় বড় করে বলল, আর আধ ঘন্টা দেরি হলেই পুলিশে খবর দেওয়া হতো। রোজ রোজমারি তোমার উপর খুব রেগে আছেন ওরকম রিস্ক নিয়েছো বলে। শুভ অপ্রতিভ হয়ে বলল, তুমি কি রোজমারিকে সব বলে দিয়েছ নাকি? না বলে উপায় ছিল? কি অ্যাডভেঞ্চার করে এলে? শুভ মাথা নেড়ে পড়ল। কলকাতা শহরটাকে ফলো করার পক্ষে এরকম সুটেবল নয়। লোকটাকে বেন্টু স্ট্রিটে একটা বিরাট বাড়িতে ঢুকে হারিয়ে গেল। তুমি যে ফলো করছিলে টের পেল? না, বোধ হয় না। এখন যাও, রোজমারি তোমার জন্য অপেক্ষা করছে। বকাঝকা করবে নাকি? করতেও পারে, যাও। শুভ কাজ ছাকালো, বলল, আমি তো ভালোই করতে চেয়েছিলাম। মৈত্রী একটু হেসে বলল, তাহলে ভয় পাচ্ছ কেন? রোজমারি একতলার বাঁ হাতেই উইংয়ে বসে। তার এলাকাটা খুব সাজানো গোছানো। শোভার মৈত্রীর বসার জায়গা উইংটার মুখে। রোজমারির ঘরখানা একটু তফাতে, মাঝখানে একটা কনফারেন্স রুম আছে। বিনা অনুমতিতে রোজমারির ঘরে ঢোকা বারণ। বাইরে একজন বেয়ারা মোতায়েন রয়েছে। ভেতরে খবর পাঠিয়ে একটু অপেক্ষা করতে হলো শুভকে। মিনিট 3 বাদে বাইরের দরজার মাথার সবুজ আলোটা দুবার জ্বলে নিভে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকল শুভ, যাকে খুশিয়াল ঘর করবে বলে রোজমেরির ঘরখানা চাই। চার দেওয়ালের সিলিং থেকে মেঝে অবধি চিত্রিত মাদুরের ঢাকনা। সিলিংয়ের চমৎকার বাঁশের কাজ। বাঁশের তৈরি ঝাড়বাতি আছে। বাসার মাদুরের কাজের জন্য ত্রিপুরা থেকে কারিগর আনানো হয়েছিল। মেঝেতে কার্পেট পাতেনি রোজমারি। খুব সুন্দর নরম রঙের নকশাদার টাইলস বসানো হয়েছে। রোজমারির কাজের টেবিলটাও 3 ভাগে বিভক্ত এবং ডিজাইন প্রায় ফিউচারিস্টিক। আসবাব বিশেষ নেই। একধারে হাতের নাগালে একটা স্ট্যান্ডের পর খুব দামি একটা বিদেশি কম্পিউটার বসানো। 5খানা টেলিফোন আছে রোজমারির। শুভ যখন ঢুকল, তখন রোজমারি কারোর সঙ্গে টেলিফোনে কথা বলছিল। শুভকে ইঙ্গিতে বসতে বলে আরো কিছুক্ষণ কথা বলল রোজমারি। তারপর টেলিফোন রেখে শুভর দিকে কৃত্রিম ভ্রুকুটি করে বলল, তারপর
কোন অ্যাডভেঞ্চারে গিয়েছিলে? আমি লোকটার কথা আপনাকে আগেও বলেছি। লোকটা প্রতিবার আপনার ফ্লাইটে সিঙ্গাপুর যায় এবং আসে। রোজমারি মাথা নেড়ে বলল, তাতে কি হয়েছে? আমি লোকটাকে ট্রেস করতে চেষ্টা করছিলাম। তুমি আমাকে চেষ্টা করছো বলে তোমাকে ধন্যবাদ। তুমি সত্যিই একটা ভালো ছেলে। কিন্তু আমাদের বিপদটা মনে হয় আরো গভীর, আরো শত্রু বোধ হয় আরো কঠিন। শুভ একটু অবাক হয়ে বলল, একথা কেন বলছেন? রোজমারি একটা বড় শ্বাস নিয়ে বলল, তুমি কি আমাদের কারখানাটির সম্পর্কে সব জানো? শুভ মাথা নেড়ে বলল, না আমি তো বৈজ্ঞানিক হই, তবে জানি যে এটা খুবই আধুনিক কারখানা। ভারতবর্ষে কেন, এশিয়াতেও এরকম অত্যাধুনিক কারখানা নেই। ঠিক তাই। আর আমাদের প্রোডাকশনটাও আংশিক একচেটিয়া ব্যবসা করছে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিলে শতকরা মুনাফা কোথায় পৌঁছাবে তার ঠিক নেই। কারণ পৃথিবীতে এরকম কারখানা বেশি নেই। কিন্তু আমরা যে ব্যবসাটা করছি তা অনেকেই ভালো চোখে দেখছে না। প্রথমে এটা আমাদের কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল। এখন চেষ্টা হচ্ছে কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে। কিন্তু কেন? সেটা আমরা এখনো বুঝতে পারছি না। শুভ কিছুক্ষণ ভেবে বলল, তাহলে এখন কি করবেন? ভাবছি, পুলিশকে জানালে হয় না? পুলিশকে জানালে একটা কংক্রিট অভিযোগ করতে হয়। আমরা সেটা করতে পারছি না। আমাদের হাতে যথেষ্ট প্রমাণ এবং তথ্য নেই। পুলিশকে জানালে তারা বড়জোর কিছুদিন কারখানা বা আমাদের বাড়ি পাহারা দেবে, কিন্তু তাতে তো লাভ নেই। কেন নেই? রোজমারি হেসে বলল, এই লড়াইটা অর্থনৈতিক লড়াই। এই লড়াইয়ে পুলিশের ভূমিকা নেই। শুভ খুব আন্তরিকতার সঙ্গে বলল, ম্যাডাম, আমার এক কাকা লালবাজারের গোয়েন্দা, তিনি সাহায্য করতে পারেন। তোমাকে ধন্যবাদ শুভ। আমার মনে হয় তোমার কাকা এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন না। তবু তিনি যদি কিছু মনে না করেন তাহলে আমাদের পরামর্শ দিতে পারেন। শুভর মনটা খারাপ লাগছিল। সে ভারাক্রান্ত মনে বেরিয়ে এলো। রোজমারিকে সে নিজের মতো করে পছন্দ করে। রোজমারি অনেকটা তার দিদির মতো স্নেহশীলা এবং প্রশ্রয়দাত্রী। তাকে বেরিয়ে আসতে দেখে মৈত্রী জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, কি হলো? কিছুই নয়। তোমাকে বকেননি তো? না, তবে রোজমেরি বিপদের মধ্যে আছে বলে মনে হয়। তোমাকে তো বলেইছি বড় লোকদের সবসময় বিপদ। তুমি কেন মাথা ঘামাচ্ছ? আমরা কি কিছুই করতে পারি না মৈত্রী? কি করবে? রোজমেরি বলল এই কারখানা নিয়েই নাকি নানা রকম খেলা চলছে। কিরকম খেলা? খুব একটা ভেঙে বলল না। তোমার কি মনে আছে রোজমারিকে কিছুদিন আগে এক গোছা লাল গোলাপ পাঠানো হয়েছিল? কেন থাকবে না? খুব মনে আছে। ট্যাগে লেখা ছিল RIP, খ্রিস্টানদের কবরে যেটা লেখা থাকে। তাও জানি। ব্যাপারটা বেশ সিরিয়াস মৈত্রী। হলেও তোমার তো কিন্তু কিছু করার নেই শুভ। শুভ ঘর থেকে বেরিয়ে এসেই রোজমারিকে ফোন তুলে একটা আসার পরেই রোজমারি ফোন তুলে একটা নম্বর ডায়াল করলো। ওপাশ থেকে একটা মোলায়েম গলা বলল, লুলু হিয়ার। রোজমারি জার্মান ভাষায় বলল, বোকামিটা কেন করলে? জার্মান ভাষাতেই জবাব এলো, বোকামি করিনি, শেষ অবধি ছেলেরাকে ছেড়ে ফেলেছি। সেটা কথা নয়। তোমার চলাফেরা এবং হাবভাবেই তোমাকে ধরিয়ে দিচ্ছে। তোমার আরো অনেক ট্রেনিং বাকি। আসলে তোমার সঙ্গে একই ফ্লাইটে যাওয়া এবং আসাটাই একটা বোকামি হয়েছে। ইদানিং আমি তোমার নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত বলেই একই ফ্লাইটে যাই আসি। বুঝলাম, কিন্তু ধরা পড়ে গেছো। ও ভালো যে তোমাকে সে শেষ পর্যন্ত প্রেস করতে পারেনি। এরপর থেকে আমি আর একটু সতর্ক হব রোজমারি। ছেলেটা তোমার মুখ মনে রেখেছে, কাজেই তুমি আমার অফিসে কখনো আসবে না। না, আর কিছু? আপাতত কিছু নয়, পরে কথা হবে। রোজমারি ফোনটা রেখে দিল। রূপুজকে চিন্তিত রোজমারি কিছুক্ষণ ফাঁকা ঘরে পায়চারি করলো, তারপর মনোজকে ফোন করলো। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল, পর্ব ৮।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।